আচ্ছা, আমি আজকে আবার চলে এসেছি। আমার নাম হাসান। আর আপনারা জানেন যে আমি নির্লজ্জর মতো প্রত্যেকদিন ক্যামেরার সামনে বসে আমাদের এই চ্যানেলে, আপনার এবং আমার চ্যানেলে আমার জীবনের গল্পগুলো বলি। এবং গল্পের সাথে সামঞ্জস্য আছে এইরকম ধরনের যারা মানুষ আছে। আমি এদেরকে মানুষ না অমানুষ বলব। কেননা সমাজ আমাদেরকে এটাই বলে। তো যারা আছেন তারা আমার চ্যানেলের সত্যিকারের সাবস্ক্রাইবার ভবিষ্যতে হবেন। কেননা যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবারও নেই। তো আমি শুরু করি। আজকের টপিকটা আমার জীবনেরই একটা টপিক এবং যখন এই বিষয়গুলো আমি ভাবতাম কষ্ট হতো। আর কষ্টের সময় মানুষ সামাজিক জীব হিসেবে অন্যের সাহায্য প্রার্থনা করে বা ভাবে যে আমি কি পাগল হয়ে যাচ্ছি বা নাকি আমার মতো আরো মানুষ আছে। তো আমি যেটা খুঁজে পেয়েছি যে আছে। যাদেরকে মানুষ না আমি অমানুষই বলি কেননা সমাজ আমাদের ওটাই করতে বলে। আমি একা শুট করি, ওপাশে কেউ থাকে না। এটা হয়তো আমার imperfection, জানি না মাইক্রোফোনটা ঠিক পজিশনে আছে কিনা, তবে শুরু করি। কেননা আপনাদের সময়ের দাম আছে। দেখুন, একটা ছেলে বয়স ২৮, সে ভালো মানুষ, পরিশ্রমী, সৎ, একটা বেসরকারি চাকরি করে ধরে নিচ্ছি। তার মাসিক আয় মোটামুটি ৫০, ৬০, ৭০ হাজার টাকা বা এর চেয়েও একটু বেশি। কেননা আমি ফ্রিল্যান্সারদেরও এর মধ্যে অন্তর্ভুক্ত করছি। সে একটা মেয়েকে পছন্দ করে, মেয়েও পছন্দ করে। কিন্তু মেয়ের বাবা বললেন যে সরকারি চাকরি নেই। ছেলে বলল, "না আমি নেই, আমি করব সরকারি চাকরি।" বা বাবা হয়তো জিজ্ঞাসাই করল যে, "তোমার কি সরকারি চাকরি আছে বাবা?" ছেলে বলল, "আ না স্যার বা না বাবা আমার নেই।" তো মেয়ের বাবা বললেন, "তাহলে হবে না।" শেষ। কোনো আলোচনা নেই, কোনো প্রশ্ন নেই। ছেলেটা কেমন মানুষ সেটা জানার কোনো দরকার নেই। শুধু একটাই প্রশ্ন, সরকারি চাকরি আছে কিনা? উত্তর না হলে আপনি যোগ্য না। এই দুনিয়ায় মানুষের মূল্য তার চরিত্রে না, তার চাকরির ধরনে। আমি আজকে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। যারা শুনছেন প্লিজ শুনতে থাকুন। খারাপ লাগলে তো অন্যান্য আরও ইউটিউবার ভাইদের ভিডিও আছে যারা আমারই বন্ধু। প্লিজ তাদের ভিডিও উপভোগ করুন। আমার প্রশ্নটা হচ্ছে, সরকারি চাকরি মানে কি ভালো মানুষ? বেসরকারি চাকরি মানেই কি খারাপ মানুষ? এই দুটোর মধ্যে সম্পর্ক কোথায়? উত্তর থাকলে উত্তরটা কমেন্ট বক্সে দিয়েন আর অবশ্যই গালিগালাজ করিয়েন। কেননা এই সমাজের বৃহৎ অংশের একটা মানুষের কাছে আমি খলনায়ক হয়ে যাব। এখনো হইনি। এই ভিডিওগুলো যখন মানুষ দেখবে তখনই হয়ে যাব। কোনো আপত্তি নেই। তো এই সরকারি চাকরি নেই বা আছে, এই যে এই কনসেপ্টটাই এতটা গভীরে ঢুকে গেছে যে আমি যে প্রশ্নটা আপনাকে করলাম, এই প্রশ্নটাই কেউ করে না। আসেই না। ইটস ভেরি কমন। যে প্রশ্নটা কেউ করে না, সেটাই সবচেয়ে জরুরি প্রশ্ন। দেখুন ভাই, আমি কারো বিরুদ্ধে না, মেয়ের বাবার বিরুদ্ধে না, সমাজের বিরুদ্ধে না। তারা যা শিখেছেন, সেটাই তাদের শিখানো হয়েছিল। কিন্তু একটু ভাবুন, কে শিখিয়েছিল, কেন শিখিয়েছিল, এই শিক্ষাটা কি এখনো সত্যি কিনা এই ২০২৬ সালে এসে? পুরনো বিশ্বাসে প্রশ্ন না করলে সেটা জ্ঞান না, সেটা অভ্যাস। কেননা সময়ের সাথে, সাথে অনেক কিছুই বিলীন হয়ে গেছে। এমনকি সায়েন্সও যেটা ৯০ এর দশকে বা ২০০০ সালের সময়টায় যেগুলো প্রুফ করতে পারেনি বা মিথ্যে বলত, সেগুলো এখন সত্যি হয়ে আসছে। অথচ ওই সময় যারা ওগুলোকে, বিদেশের কথা আমি জানি, যে সমস্ত সায়েন্টিস্টরা ওগুলোকে সত্যি বলেছিল তাদেরকে পাগল বলে হয়তো ফাঁসিও দেওয়া হয়েছিল। মানে কালের গর্ভে ওদেরকে বিলীন করে দেওয়া হয়েছে। কিন্তু যারা করেছিল, যাকে, তো আমি একটু পিছনে যাই। আবার টপিকে ফিরে আসছি, আমি একটু পিছনে যাই। এবার আর টপিক থেকে অন্য কোথাও যাব না। দেখুন, একটা সময় ছিল জানেন তো?
সরকারি চাকরি মানে নিশ্চিত ভবিষ্যৎ, পেনশন আছে, বদলি আছে, নিরাপত্তা আছে। সেই সময়ে সেই সিদ্ধান্ত ঠিক ছিল। সত্যি বলছি, সেই সময়ে সেই সিদ্ধান্ত ঠিক ছিল। কেননা যে মানুষটা কৃষক ছিল একবার তার জায়গা থেকে ভেবে দেখুন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের বাংলাদেশী যারা মানুষ আছে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল যারা মানুষ আছে, যারা আমাদের বাবা ছিল বা মা ছিল, তারা এই যে কষ্ট করে যেটা কাজ করত রৌদ্রের মধ্যে, তাদের হাতে একটা সুযোগ এনে দিয়েছিল এই চাকরির সময়টা, যে আমার ছেলে জাস্ট ঘরের মধ্যে বসে কাজ করবে, মানে এত কষ্ট করতে হবে না রোদের মধ্যে। এই কনসেপ্টটাই ছিল ওনাদের কাছে শকিং। এবং তারপর ওনারা যখন দেখল যে বদলে আছে মানে তুমি সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবে, পেনশন আছে, তার টেনশন আর কোথায়? তাদের সেই সময়ে সিদ্ধান্তটা ঠিক ছিল। আমি কারো বিরুদ্ধে নই। ফাঁসি কাষ্ঠে ওঠানোর আগে ১ মিনিট একটু ভেবে দেখুন। তুললে তো অনেক কিছুই করা যায়, তাই না? একটু 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 ভাবুন না ভাই। কি হইছে ভাবলে? আমি তো একটা মানুষ, না হয় ভাই মনে করেই ক্ষমা ঘেন্না কিছু একটা করে দিলেন, আসছি ২ টা কথা বলতে। দ্যাটস ইট, সিম্পল। অন্যান্য ভিডিও দেখুন আমার অন্যান্য ইউটিউবার ভাইদের, যদি আমাকে ভালোই না লাগে। আর অভিশাপ দেওয়ার জন্য তো কমেন্ট বক্স আছেই। কিন্তু এখন না সময়টা বদলেছে। ওই সময়ে ওই সিদ্ধান্তটা সঠিক ছিল, কিন্তু এখন সময় বদলেছে। আজকে একজন বেসরকারি উদ্যোক্তা মাসে ৫ লক্ষ টাকা আয় করতে পারেন এবং এর চেয়ে হয়তো বেশি। আর একজন সরকারি কর্মচারী মাসে ৩০,০০০ দিয়ে সংসার চালান। আবারও কাউকে ছোট করছি না। আমার এই ভিডিওর টপিকটা হচ্ছে বিয়ের বাজার সম্বন্ধীয়। ভাবুন, বিয়ের বাজারে সরকারি চাকরিওয়ালা এখনও যোগ্যই পাত্র, আর বেসরকারি উদ্যোক্তা এখনও অনিশ্চিত। এই হিসাবটা কে করেছে? কে? দেখুন, দুনিয়া বদলেছে কিন্তু বিচারের মাপকাঠি বদলায়নি। এইটাই সবথেকে বড় সমস্যা। মানে মাথার সমস্যা, চিন্তা ভাবনার সমস্যা। আমার বয়স ধরে নিন ২৭। আমি দেখেছি আমার এই জীবনেই, কেননা আজকালকার পৃথিবী না, মানে ধ্বংসের আগের পৃথিবী এতটা কঠিন, এখানে বয়সও আর ম্যাটার করে না। বাস্তবতা যার যার তার তার। তোমাকে বয়স দ্বারা বিচার করবেন না। আমি না দেখেছি অনেক সরকারি চাকরিওয়ালা বিয়ে করেছে তো সুখী না। অনেক বেসরকারি চাকরিওয়ালা বিয়ে করেছে এবং সুখী। অনেক সরকারি চাকরিওয়ালা বিয়ের পরেও কিছু একটা পায়নি। অনেক বেসরকারি চাকরিওয়ালা এই সমাজের শুধুমাত্র এই দ্বিমুখিতার কারণে বিয়ে করতে পারেনি। কেননা চাকরির ধরনটা। আমি নিজেও এখনো অবিবাহিত। আমার আপনাদের কাছে লুকোনোর কিছু নেই। আগেই বলেছি শুরুর ভিডিওতে, আমি সেলিব্রিটি হতে এখানে আসিনি। ক্যামেরা কিনে ২ টা কথা বলছি। শুনলে শুনুন, না শুনলে আরও ইউটিউবার ভাইদের ভিডিও আছে। তৃতীয়বার বললাম, আর বলব না। দেখুন, চাকরির ধরন আর সুখের সম্পর্ক, এই বিষয়টাই কেমন বাজে। কিন্তু বিয়ের সিদ্ধান্তে চাকরির ধরনই সব। এই কন্ট্রাডিকশনটা কেউ দেখছে না। সুখী দাম্পত্যের সাথে চাকরির ধরনের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই সত্যিটা কেউ স্বীকার করে না। এখন আসল কথায় আসি। বিয়েটা কি? ২ টো মানুষের মনের মিলন, তাই তো? আমার ক্ষুদ্র মস্তিষ্কে। ২ টো পরিবারের মিলন, ২ টো জীবনের শুরু। কিন্তু এখানে বিয়ে হয় কিভাবে বলুন? ছেলের চাকরির ধরন দেখা হয়, ছেলের বেতন দেখা হয়, ছেলের পরিবার দেখা হয়। ছেলেটা কেমন মানুষ? এটা জিজ্ঞাসা করলে তো অনেক বড় গুনাহ হবে না? অনেক বড় গুনাহ হবে। বিয়ে মানে ২ টো মানুষের মিলন না। এখানে বিয়ে মানে ২ টো চাকরির সার্টিফিকেটের মিলন। আমি আবারও বলছি, বিয়ে মানে ২ টো মানুষের মিলন না। এখানে বিয়ে মানে হচ্ছে ২ টো চাকরির সার্টিফিকেটের মিলন। বা আমার আরও যারা ভাই আছে তারা বলে যে টাকার সাথে সাদা চামড়া। ও কনসেপ্টে আমি যাব না। ওটা তো আমার কনসেপ্টই না। আমি এখানে আমার কথা বলি। আমাদেরকে শেখানো হয়েছে জানেন তো, বিয়েতে নিরাপত্তা দরকার। ঠিক আছে, নিরাপত্তা দরকার আছে। কিন্তু নিরাপত্তা মানে কি শুধুই সরকারি চাকরি? একজন মানুষের চরিত্র কোনো নিরাপত্তা নাকি? একজন মানুষের পরিশ্রম নিরাপত্তা নাকি? আর একজন মানুষের সততা, সেটাও কি নিরাপত্তা নয়?
নাকি শুধু সরকারি অফিসের পরিচয়পত্রই নিরাপত্তা? ও আই শুড সে নিরাপত্তা। ফ্রাস্ট্রেশন বের করছি তো, মুখ দিয়ে কথাও বের হয়ে যাচ্ছে ভুলভাল। দেখুন, একটা মানুষের চরিত্র তার চাকরির চেয়ে বড় নিরাপত্তা, কিন্তু চরিত্র দেখার চোখ আমরা হারিয়েই ফেলেছি। এখন আরেকটা সত্যি কথা বলি, এই ধারণার সবচেয়ে বড় শিকার কারা জানেন তো? সেই ছেলেরা যারা ভালো মানুষ কিন্তু সরকারি চাকরি নেই। তারা বছরের পর বছর বিসিএস দেয়, কারণ বিয়ে করতে হবে, সমাজে টিকে থাকতে হবে, কারণ মেয়ের বাবা মাকে রাজি করাতে হবে। তারা নিজের স্বপ্ন ছাড়ে, নিজের পছন্দের ক্যারিয়ার ছাড়ে, মনের ইচ্ছেটাকেও ছেড়ে দেয় শুধু একটা সার্টিফিকেটের জন্যে, যেটা দিয়ে বিয়ে হবে। সার্টিফিকেটটা মেন উদ্দেশ্য নয়, বিয়েটা মেন উদ্দেশ্য। দিন শেষে সবাই তো শান্তিতেই বাঁচতে চায় রে ভাই, বিশেষ করে পুরুষ মানুষেরা। কিন্তু সুখ আদৌ হবে কিনা সে ছেলেগুলো জানে না, ইভেন কেউই জানে না, আমিও জানি না। নিজের স্বপ্ন ছেড়ে অন্যের সংজ্ঞায় যোগ্য হওয়ার চেষ্টা, এটাই সবচেয়ে ব্যয়বহুল ভুল। আর মেয়েরা, তারাও শিকার। তাদের বলা হয়েছে সরকারি চাকরিওয়ালা মানে নিরাপদ। তারা বিশ্বাস করেছে, কারণ এটাই শেখানো হয়েছে। কিন্তু অনেক মেয়ে আছে যে মানুষটাকে ভালোবাসতো, তাকে বিয়ে করতে পারেনি, কারণ সেই মেয়েটা হয়তো সমাজ দ্বারা ডিসেপ্টেড, মানে ধোঁকার শিকার। আর সব সময় যদি সমাজের সব মানুষ কানের কাছে একই কথা বলতে থাকে, মেয়েদেরকে প্রভোকেট করাটা খুব ইজি। যদি আমাকে ভুলভাল মনে হয় তাহলে আপনারা হজরত আদম আলাইহিস সালামের কাহিনীটা একবার পড়ুন, বুঝতে পারবেন। তবে আমি তো খুব সাধারণ মানুষ, এত বড় বড় কথা না বলি উনাদেরকে নিয়ে, আমি আমার কথা বলি। তো সেই সমস্ত মেয়েগুলোর হয়তো পরে অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, সরকারি চাকরিওয়ালা, পরিবারের জোরাজুরির কারণে। তো সেই মেয়েগুলো কি সুখী আদৌ? হয়তো সবাই সুখী না ভাই। সুখ জিনিসটা না, বা হয়তো সুখী শপিং করলে, ভবিষ্যতে আমি যত বছর বাঁচবো, টাকা তো আসছেই। এই চিন্তাটাই সুখ দেয়, নিরাপত্তা দেয়। শান্তিটা না দেয় না ভাই। আত্মা আছে না, ওই আত্মা কিন্তু শান্তিতে ভালো থাকে। হয়তো অনেক মেয়েই শান্তিতে নেই। সমাজ যাকে নিরাপদ বলে সেটা সবসময় সত্যি না। কিন্তু এই কথাটা বলার সাহস কারোর নেই, বা হয়তো খুব কম মানুষের আছে। আমি একটা জিনিস বুঝি, একটা একটা মানুষ প্রতিদিন কাজ করে, পরিবারকে ভালোবাসে, সৎভাবে আয় করে, স্বপ্ন দেখে। কিন্তু তার চাকরির গায়ে সরকারি লেখা নেই। সে যোগ্য না? কে ঠিক করল এই সংজ্ঞাটা? আপনি? আমি? নাকি সমাজ? যোগ্যতার সংজ্ঞা যে নিজে বানায়নি, সেই সংজ্ঞায় নিজেকে যোগ্য প্রমাণ করতে গেলে জীবন শেষ হয়ে যায়, যাচ্ছে এবং যাবে। দেখুন, এই পুরো গল্পের মূলে একটাই সমস্যা। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে ভুলে গেছি। আমরা মানুষকে দেখি তার চাকরি দিয়ে, তার এটা দিয়ে, আর তার পরিচয়পত্র দিয়ে। কিন্তু মানুষ তো শুধু চাকরি করে না। মানুষ হলো তার মূল্যবোধ, তার চরিত্র, তার ভেতরের শক্তি। আমি হয়তো আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোতে আরো অনেক কিছু বলবো এই চরিত্রহীনতা বা এটা নিয়ে। আমার কাছে চরিত্রহীনের সংজ্ঞা হচ্ছে এটাই, যার কোনো স্টেবল চরিত্র নেই। তাকে আমি চরিত্রহীন বলি, পুরুষদের ক্ষেত্রে। আর এখন তো আমাদের সহ্য ক্ষমতার পরীক্ষা সবসময় নেওয়া হয়। চারিদিকে নারী, কিন্তু তুমি কারো দিকে তাকাবে না। তো যাক, আমি এইটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক, আমি ওদিকে যাচ্ছি না। এগুলো বুঝাতে গেলে আমার মতো হাজারটা লোক মরে ভূত হয়ে যাবে, হাজারটা লোক পৃথিবীতে আসবে যাবে। মানুষের চিন্তা চেঞ্জ করতে আমি পারব না। তবে
যে চিন্তাটা চেঞ্জ করতে পারি সেটা নিয়ে আজকে কথা বলছি। মানুষ হলো আসলে তার মূল্যবোধ, তার চরিত্র, তার ভেতরের শক্তি। এটা দেখার চোখটা আমরা হারিয়ে ফেলেছি। মানুষকে তার চাকরি দিয়ে বিচার করলে আপনি মানুষকে চেনেননি। আপনি তার ফাইলটাকে চিনেছেন। এখন একটাই কথা, আমি আপনাকে বলব না সমাজকে বদলান, পরিবারকে বোঝান। একটা কথাই বলব, নিজেকে চিনুন, নিজের আত্মাটাকে চিনুন। আপনি কে? চাকরির বাইরে আপনার মূল্য কোথায়? সেটা যদি আপনি না জানেন, অন্যরাও জানবে না। আর যখন আপনি নিজেকে চিনবেন, নিজের মূল্য বুঝবেন, তখন অন্যের সংজ্ঞায় নিজেকে প্রমাণ করার দরকার আপনার আর পড়বে না। ইউ হ্যাভ নাথিং টু শো, ইউ হ্যাভ নাথিং টু প্রুভ। দ্যাটস ইট। এটা উইকনেস না। আপনি নিজের আত্মাকে জানছেন, নিজের আত্মার মানুষ হচ্ছেন। এইটাকে যারা উইকনেস বলে, আপনি তাদের আত্মাও কখনো খুঁজে পাবেন না। আর অনেক দেরিতে বুঝবেন তাদের আত্মা কখনো ছিলও না। তাই তারা আপনার আত্মাটা হরণ করতে চেয়েছে। কারো দিকে তাকিয়েন না, নিজেকে জিজ্ঞাসা করুন। নিজের আত্মার কাছে ফিরে যান। আত্মা থেকেই তো আপনাকে সৃষ্টি করা হয়েছিল নাকি? দেখুন, নিজের মূল্য নিজে না জানলে দুনিয়া আপনাকে খুব সস্তায় কিনে নেবে। আবারও ৩ টে ধাপ। আগে নিজেকে চিনুন, তারপর নিজের মতো দাঁড়ান, তারপর বাকি সব আসবে। বিয়ে আসবে, সম্মান আসবে, সত্যিকারের মানুষ আসবে। কারণ যে মানুষ নিজেকে চেনে, তাকে অন্যরাও চেনে। শুধু সময়ের খেলা ভাই। আজকে আমি মরব, কালকে আপনি মরবেন। এটা যেমন সত্যি সময়ের খেলা, এটাও ঠিক তাই। নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, অন্যরাও বুঝবে। সময়ের খেলা। ধৈর্য রাখুন। দেখুন, যে নিজেকে চেনে তাকে কোনো সার্টিফিকেট দিয়ে পরিচয় করিয়ে দিতে হয় না। সময়টা বদলেছে, তাই আজকে একটাই কথা। আপনার জন্য এটা একটা কাজ। আমি বলছি করুন, একটা কাগজ, একটা কলম। লিখুন, চাকরির বাইরে আমি কে? উত্তর পেলে লিখুন, না পেলেও লিখুন। না পেলে এটা লিখুন, আমি জানি না। প্রত্যেকদিন লিখুন। সেই জানি না থেকেই আপনার আসল যাত্রা শুরু। করুন একবার, ভালো লাগবে। নিজেকে খোঁজা শুরু করাটাই সবচেয়ে সাহসী কাজ। কেননা এই সোসাইটাল ডিসেপশনের মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন। তাই এ বলছে ওটা কর, ও বলছে ওটা কর, আপনি এদিক ওদিক, এদিক ওদিক। আমিও করতাম ভাই, আমিও করতাম। এখনো কম বেশি করতে হয়, কষ্ট হয়। তাই তো আপনার কষ্ট বুঝি। করুন, ভালো বোধ করবেন। পরের আলোচনার বিষয়টা আমি এখন ডিসাইড করছি না। আমি নিজেও জানি না। হয়তো কিছু একটা মাথায় আসবে, কাল পরশু তখন বলব। তবে এটুকু আপনি মনে রাখিয়েন প্লিজ, আমি সবার উদ্দেশ্যে বলছি। আমার যারা বাবা-মায়ের বয়সী আছেন, যারা আমার বয়সে আছেন, সবার উদ্দেশ্যে এটুকু অনুরোধ, প্লিজ আমাকে ঘৃণা করলেও এই বাক্যটা একটু মনের মধ্যে রাখিয়েন, আত্মার মধ্যে রাখিয়েন। মাথায় রাখবেন না, ২ দিন পরে আপনি আবার ভুলে যাবেন। দেখুন, বিয়ে মানে দুটো মানুষের মিলন, সবকিছুর মিলন। যেদিন আমরা এইটা আবার বিশ্বাস করা শিখব, আমরা সবাই, সেদিন অনেক কিছু বদলাবে। অনেক কিছু। আজ আর কিছু বলব না। ভালো থাকবেন।